হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি কখনো কিয়ামতের ব্যাংক দেখেছেন? এই সিগমা স্ট্যাচুর পেছনের আসল সত্যটা কি? আপনি কি বলতে পারবেন এদের মধ্যে কোনটি অ্যালিগেটর আর কোনটি কুমির? কিভাবে শুধুমাত্র এই লোকটি না বলায় পুরো দুনিয়া ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল? আর কেন আপনি একটা F1 গাড়ি চালাতে পারবেন না? আসলে সূর্য মহাকাশে জ্বলছে কীভাবে, তাও আবার অক্সিজেন ছাড়াই? আর যদি এই সিঁড়িটা এখান থেকে সরানো হয়, তবে কসম দিয়ে বলছি যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 15। এটি হলো দুই মুখ এবং তিন পাওয়ালা এমন একটা প্রাণী যে দুনিয়াকে পাগল বানাতে চায়, যেমনটা এখন পাগল বানাচ্ছে। আসলে এটা হলো পিঁপড়ে খেকো জায়ান্ট অ্যান্ট এটার, যার আসলে দুটো মাথা নেই, বরং এটি তার একটা পা, যা মাথার মতন দেখতে। যাতে কোনো শিকারী প্রাণী তাকে আক্রমণ করলে সে যেন দৃষ্টিভ্রমের শিকার হয় এবং তার ঘাড় ধরার বদলে তার পা মুখে নেয়। এই কারণে সে সবাইকে পাগল বানিয়ে নিজের জীবন বাঁচাতে এমন স্টাইলে হাঁটে যে বোঝা যায় না কোনটি তার পা আর কোনটি তার মুখ। নাম্বার 14। যদি এই সিঁড়ি এখান থেকে সরানো হয়, তবে কসম করে বলছি দাঙ্গা মারামারি লেগে যাবে। এটা হলো চার্চ অব দ্য হোলি সেপালকার। খ্রিস্টানদের বিশ্বাস যিশুকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, আর এই কারণে অনেকগুলো খ্রিস্টান গোষ্ঠী আজ পর্যন্ত লড়াই করে আসছে যে এই বিল্ডিংটা অর্থাৎ চার্চটি কার। কিন্তু 160 বছর আগে কয়েকটি খ্রিস্টান গোষ্ঠী নিজেদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করে, যার ফলে বিল্ডিংয়ের মালিকানায় এই 6টি গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। আর সেই চুক্তিতে লেখা ছিল যে যতক্ষণ না এই 6টি গোষ্ঠী একসাথে রাজি হবে, ততক্ষণ এই চার্চে কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সমস্যা হলো এই 6টি গোষ্ঠী কখনোই একটা জিনিসের উপর একমত হয় না। আর তাই 2002 সালে একজন সন্ন্যাসী সামান্য একটা চেয়ার এদিক থেকে ওদিকে সরিয়ে দেওয়ায় তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কারণ এই জিনিসটিতে এই 6টি গোষ্ঠী অনুমোদন করেনি। আর এই ঝামেলার কারণেই 12 জন সন্ন্যাসী হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। আর এখন এই সিঁড়িটি চুক্তি স্বাক্ষর হওয়ার আগে থেকে এখানে রাখা ছিল, আর যতক্ষণ না এই 6টি গোষ্ঠী অনুমোদন দেয়, কেউ সাহস করে না এটিকে সরিয়ে রাখার। নাম্বার 13। এই মাছটিকে বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছ বলা হয়। আসলে এই মাছটির নাম হলো ববফিশ। এই মাছটিকে 2013 সালে বিশ্বের সবচেয়ে কুৎসিত মাছের খেতাব দেওয়া হয়েছিল। কিন্তু এই মাছের এত কুৎসিত হওয়ার কারণ আমরা মানুষেরাই। কিন্তু সেটা কিভাবে? আসলে এই মাছটি কুৎসিত নয়, কারণ এই ববফিশ একটি গভীর সমুদ্রের প্রাণী, যা সমুদ্রের 9200 ফুট গভীরে পাওয়া যায়। সেখানে এটি দেখতে একদম স্বাভাবিক মাছের মতনই মনে হয়, কিন্তু যখনই মানুষ এটিকে স্থলে নিয়ে আসে, অমনি এর পেশিগুলো মোটা হতে শুরু করে এবং এটা ফুলে মোটা হয়ে যায় এবং দেখতে কুৎসিত লাগে। নাম্বার 12। এটি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ছুরি, আর এটি যদি কারোর ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, তবে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আসলে একে ওয়াস ইনজেক্টর নাইফ বলা হয়, যা ডুবুরিদের জন্য বানানো হয়েছে, যাতে বাই চান্স কোনো হাঙর তাদের উপর আক্রমণ করলে এই ছুরি ঢুকিয়ে দেওয়ায় হাঙরের চিৎকার বের করতে পারে এবং হাঙর আক্রমণ না করে এখান থেকে পালিয়ে যায়। এই ছুরির ধারের মধ্যে একটা ছিদ্র থাকে, যা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, যা ছুরির পেছনের অংশে লাগানো বোতলে ভরা থাকে। এটিকে ব্যবহার করার জন্য আপনাকে শুধুমাত্র ছুরিটি ঢুকিয়ে বোতামে চাপ দিতে হবে, আর তারপর 1000 PSI শক্তিতে গ্যাস বাইরে বের হবে এবং সামনের জন্য ছাতু উড়িয়ে দেবে। নাম্বার 11। এরোপ্লেন ওড়ার আগে যদি কোনো অংশে সামান্যতম ডেন্ট বা ফাটল পাওয়া যায়, তবে তাকে বিশেষ টেপ দিয়ে সেট করে দেওয়া হয়, যার নাম হলো স্পিড টেপ। এটি কোনো সাধারণ টেপ নয়, বরং এটি সুপার স্ট্রং অ্যালুমিনিয়াম টেপ, যা উচ্চ গতি, চাপ এবং তাপমাত্রা সহজেই সামাল দিতে পারে। মানে যতক্ষণ না প্লেন সঠিকভাবে মেরামত করা হচ্ছে, ততক্ষণ এটি একটা অস্থায়ী ফিক্সের কাজ করে। তবে আপনি ঘাবড়াবেন না, এটি সম্পূর্ণ নিরাপদ হয়। এয়ারলাইন দ্বারা প্রায় সময় ছোটোখাটো সারফেস সামলাতে ব্যবহার করা হয়। এখন কথা বলা যাক প্লেনের জানালা সেই ছোট্ট ছিদ্রটা নিয়ে। অনেক মানুষ ভাবেন যে এটি একটা ত্রুটি হবে, কিন্তু আসলে এই ছিদ্রটি প্লেনের ভেতরে বাতাসের চাপের ভারসাম্য বজায় রাখে এবং বাষ্পীভবন রোধ করে থাকে। যদি এটি না থাকে, তবে জানালা ফেটে যেতে পারে। তো পরের বার যখন এই প্লেনে বসবেন এবং এই টেপের ছিদ্রটি দেখবেন, তখন চিন্তা করবেন না, এটি সব বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত টেকনিক, কোনো সাধারণ টেকনোলজি নয়। নাম্বার 10।
চিলি থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে ইস্টার আইল্যান্ড নামের একটা জনশূন্য দ্বীপ আছে। আর এখানে এমন রহস্যময় মূর্তি পাওয়া যায় যা কোনো বড় রহস্যের চাইতে কম নয়। কারণ মোয়াই নামের এই মূর্তিগুলোর ওজন প্রায় 90,000 কিলোগ্রামের বেশি। যে এগুলো তোলা তো দূরের কথা, এগুলোকে টেনে নিয়ে যেতেই 500 জনের বেশি মানুষের দরকার পড়ে। সেই সাথে এই পাথরগুলো এতটাই মজবুত যে একজন গবেষকের শুধু একটা অংশ ভাঙতেই 3 দিন লেগেছিল। তো প্রশ্ন হলো, এত বছর আগে এগুলোকে কি করে কাটা হয়েছিল? অনেক গবেষণা করার পর একটি মূর্তি পাহাড়ের নিচেও পাওয়া যায়, যা থেকে এই কথা প্রমাণিত হয় যে এই মূর্তিগুলোকে পাহাড় থেকে কেটে তৈরি করা হয়েছিল। অনুমান করা হয় যে শুধুমাত্র একটি মূর্তি বানাতে 12 জন লোকের 1 বছর সময় লেগেছিল। কিন্তু প্রশ্ন হলো, 14টি হাতির সমান ওজনের এই মূর্তিগুলোকে দ্বীপের প্রতিটি কোণায় কীভাবে পৌঁছানো হলো? অনেক গবেষণা করার পর জানতে পারা যায় যে এই মূর্তিগুলোকে দড়ি দিয়ে টেনে টেনে দ্বীপের প্রতিটি কোণায় পৌঁছানো হতো। কিন্তু তারা কারা ছিল, আর এই মূর্তিগুলো বানানো তাদের উদ্দেশ্য কী ছিল? এই জিনিসটা আজ পর্যন্ত একটা রহস্য হয়ে থেকে গেছে। নাম্বার 9, 1962 সালে নিক হলিয়ান জুনিয়র বিশ্বের প্রথম দৃশ্যমান লাল এলইডি তৈরি করেন। কিছু বছর পর সবুজ এলইডিও তৈরি হলো এবং এদের ব্যবহার ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি এবং ইন্ডিকেটরগুলোতে হতে লাগলো। কিন্তু RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু এই রং ব্যবস্থাকে সম্পূর্ণ করার জন্য নীল এলইডি থাকা জরুরি ছিল। এটি ছাড়া না সাদা এলইডি তৈরি হতে পারত, আর না পূর্ণ রঙের ডিসপ্লে সম্ভব ছিল। IBM, সনি এবং প্যানাসনিকের মতন বড় বড় কোম্পানিগুলো নীল এলইডি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু 30 বছরের গবেষণার পরও সবাই ব্যর্থ হয়ে যায়। নীল আলোর জন্য একটা বিশেষ উপাদানের প্রয়োজন ছিল, গ্যালিয়াম নাইট্রেট, যাকে সামলানো অনেক কঠিন ছিল। তারপর 1993 সালে সুজি নিতামোরা এই অসম্ভব চ্যালেঞ্জকে সম্পূর্ণ করলেন এবং কার্যকর নীল এলইডি তৈরি করলেন। এখন যখন RGB রং ব্যবস্থা সম্পূর্ণ হলো, তখন সাদা এলইডিও তৈরি করা হলো। আর RGB মিশ্রিত করে অথবা নীল এলইডির ওপর ফসফরাস কোটিং লাগিয়ে আজকের স্মার্টফোন, টিভি, ল্যাপটপ এবং এলইডি বাল্ব সব কিছুরই এই যুগান্তকারী আবিষ্কারের কারণ সম্ভব হলো। সুজি নিতামোরা এই দুর্দান্ত আবিষ্কারের জন্য 2014 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাম্বার 8, আপনি কি কখনো ভেবেছেন যে সূর্য মহাকাশে জ্বলছে কিভাবে? কারণ পৃথিবীতে যখন আগুন জ্বলে তা অক্সিজেনের কারণে জ্বলতে পারে। যদি অক্সিজেন না থাকে তবে আগুন জ্বলবে না। কিন্তু মহাকাশে তো বাতাসই নেই, তাহলে সূর্য কিভাবে জ্বলছে? তো দেখুন, সূর্য আসলে জ্বলছে না, বরং নিউক্লিয়ার ফিউশনের কারণে তাপ এবং আলো তৈরি করছে। সূর্য 92% হাইড্রোজেন এবং 8% হিলিয়াম দিয়ে তৈরি। সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির কারণে যখন হাইড্রোজেনের পরমাণুগুলো একের অপরের সাথে ধাক্কা খায়, তখন তার শক্তির রূপে তাপ এবং আলো তৈরি করে। এখন একটি পরমাণু থেকে তো এত পার্থক্য হয় না, কিন্তু যখন কোটি কোটি পরমাণু একসাথে ধাক্কা খায় তখন তারা প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, যা তাপ এবং আলো রূপে আমাদের পৃথিবীতে পৌঁছায়। নাম্বার 7, এই কারণে আপনি একটি F1 গাড়ি চালাতে পারবেন না। কারণ F1 গাড়ির রিয়াকশন টাইম একজন সাধারণ মানুষের চেয়ে 3 গুণ বেশি দ্রুত হয়, প্রায় 200 মিলিসেকেন্ড। এত দ্রুত যে এই কারণে 300 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। আর একটি মজার ব্যাপার হলো, বিড়ালের রিয়াকশন টাইম 40 মিলিসেকেন্ডের আশেপাশে হয়। F1 গাড়ি থেকে মোড় নেওয়ার সময় ড্রাইভারের ঘাড়ে 40 কিলোমিটার পর্যন্ত চাপ পড়ে। এই কারণে F1 ড্রাইভারদের ঘাড় সাধারণ মানুষের হাতের মতন শক্তিশালী হয়। এবার আমরা ব্রেকিংয়ের কথা বলি। F1 গাড়ি ব্রেক চাপতে 100 থেকে 150 কিলোগ্রাম পর্যন্ত বলের প্রয়োজন হয়। আর যখন এই ড্রাইভাররা জোরে ব্রেক করেন বা তীক্ষ্ণ মোড় নেন, তখন তাদের উপর 5G বা 6G পর্যন্ত চাপ পড়ে, যা কোনো সাধারণ মানুষকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট। মানে যদি একজন সাধারণ মানুষ F1 গাড়িতে বসে, তবে হয়তো মোড় নেওয়ার আগেই সে অজ্ঞান হয়ে যাবে। আর এত কিছু সহ্য করার সাথেই F1 ড্রাইভারদের ককপিটের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মানে ভেতরে এসি নয়, যেন তন্দুর চলতে থাকে। এই কারণে তাদের একটি বিশেষ ফায়ারপ্রুফ স্যুট দেয়া হয়, না হলে ভাই রেসের মাঝখানে ড্রাইভারের তন্দুরি চিকেন হয়ে যাবে। নাম্বার 6, এটি সেই প্রাণী নয় যা আপনি ভাবছেন। আসলে এই প্রাণীটির নাম হলো ওয়াটার, যাকে পুকুর, নদী এবং সমুদ্রের কিনারায় পাওয়া যায় এবং এটি জলেও থাকতে পছন্দ করে। এই প্রাণীটি পাথরকে উপরে ছোড়া এবং ধরার ক্ষেত্রে একদম বিশেষজ্ঞ, কারণ ওয়াটার পাথর নিয়ে খেলতে খুবই পছন্দ করে।
কিন্তু তারা পাথর দিয়ে কেন খেলে? কিছু মানুষ মনে করেন যে ওয়াটাররা পাথর দিয়ে শামুক বা ঝিনুকের খোল ভাঙার অভ্যাস করে থাকে, কারণ যে সি ওয়াটারগুলো হয়ে থাকে তারা খোলযুক্ত জীবেদের খায়, তাই তারা তাদের খোল পাথর দিয়ে ভাঙে তারপর খায়। কিন্তু এছাড়া কিছু মানুষ মনে করেন যে ওয়াটাররা খুবই চঞ্চল স্বভাবের হয়ে থাকে এবং তাদের এমন করতে অনেক ভালো লাগে, তাই তারা এমনটা করে থাকে। তবে আসল কারণটা কি কেউ জানে না। নাম্বার 5, দেশি মদ খেয়ে রিহান নামের এই ছেলেটা সিংহের খাঁচায় ঝাঁপ দিয়েছিল, আর যে সিংহ তাকে খেতে এগিয়ে এলো অমনি সে সিংহকে আঙুল দেখিয়ে দিল। আর সিংহ বেচারা ভাবতে লাগলো যে এর এত সাহস হলো কিভাবে। এরপর রিহান ভাই কিছুক্ষণের জন্য সিংহের সাথে কথা বলল, যা সিংহ ঘন্টাও বুঝতে পারল না। তাই ভাইয়ের রাগ হলো এবং সিংহকে ভয় দেখাতে শুরু করলো। আর তার এই আত্মবিশ্বাস দেখে সিংহ বিভ্রান্তিতে চলে গেল যে সে সিংহ নাকি আমি। শেষমেশ সিংহ তাকে ছিঁড়ে খাওয়ার আগে চিড়িয়াখানা কর্মীরা রিহানকে সুস্থ অবস্থায় বাইরে বের করে নিয়ে আসে। নাম্বার 4, যদি আজকে আপনি বেঁচে থাকেন তবে শুধুমাত্র এই লোকটির কারণে। শুনে আপনাকে ধাক্কা লাগবে, কিন্তু 1962 সালের 27 অক্টোবর দুনিয়া একটি পারমাণবিক যুদ্ধ থেকে মাত্র একটি বোতাম দূরে ছিল। কিউবান মিসাইল সংকট চলছিল। তখনই আমেরিকার নৌবাহিনী একটি অজানা সাবমেরিন দেখতে পায়, যা সমুদ্রের বেশ গভীরে ছিল। এবং যখনই খোঁজ নেওয়া হলো তখন সব জানা গেল যে এটি সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন। সেই সাবমেরিনটি ঠাসা ছিল পারমাণবিক অস্ত্র দিয়ে, নাম ছিল B-59। এখন আমেরিকান নৌবাহিনী সে সাবমেরিনটিকে জলের উপর আনার জন্য 2-4টি ছোটখাটো বিস্ফোরণ ঘটায়। কিন্তু এর ফল উল্টো হলো, কারণ সেই সাবমেরিনটি জলের এতটা গভীরে ছিল যে সাবমেরিনে থাকা লোকেদের বাইরে থেকে কোনো কানেকশন হচ্ছিল না। এর ফলে তারা জানতেই পারেনি যেখানে বোমা ফাটানো হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে নাকি তাদের উপরে ডাকার জন্য ফাটানো হচ্ছে। সেই সাবমেরিনে একটি পারমাণবিক টর্পিডো ছিল, যা চালু করার জন্য সাবমেরিনে থাকা এই 3 জন লোকের অনুমতি প্রয়োজন ছিল। যদি এই 3 জন পারমাণবিক হামলা জবাব দেওয়ার জন্য একমত হতেন তবে ভাই সব কিছু শেষ ছিল। ক্যাপ্টেন এবং রাজনৈতিক অফিসার দুইজনেই হ্যাঁ বলে দিয়েছিলেন, কিন্তু তৃতীয় ব্যক্তি যার নাম ছিল ভ্যাসিলি, তিনি না বলেছিলেন। তিনি বলেছিলেন হতে পারে এটা শুধুমাত্র একটা সতর্কবার্তা, যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে আমরা কিছুই করব না। আর ভাই শুধুমাত্র তার না বলার কারণেই পারমাণবিক যুদ্ধ এড়িয়ে গিয়েছিল। ভাবুন তো, যদি ভ্যাসিলি হ্যাঁ বলে দিতেন তবে আমেরিকার উপর হামলা করা হতো এবং তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় নিশ্চিত ছিল। নাম্বার 3, আপনি কি বলতে পারবেন যে এটি অ্যালিগেটর নাকি কুমির? হ্যাঁ, তাকে গুলি করে দিয়েছে। এখন বলুন ভাই, কে মরল, অ্যালিগেটর নাকি কুমির? যদি না জানেন তবে চিন্তা করবেন না, আজ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এদের সবচেয়ে বড় পার্থক্য হলো নাকের আকৃতি। অ্যালিগেটরের স্নাউট চওড়া হয় এবং ইউ আকৃতির হয়, অন্যদিকে কুমিরের স্নাউট পাতলা হয় এবং ভি আকৃতির হয়। অ্যালিগেটরের উপরে চোয়াল চওড়া হওয়ার কারণে যখন সে মুখ বন্ধ করে তখন তার নিচে দাঁতগুলো ঢাকা পড়ে যায় এবং শুধুমাত্র ওপরের দাঁতগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু কুমিরের চোয়াল ওপর এবং নিচের দিকে সামান্য হয়, এই কারণে মুখ বন্ধ করার সময় ওপর এবং নিচে দুটো দাঁতই পরিষ্কার দেখতে পাওয়া যায়। নাম্বার 2, এটি হলো কিয়ামতের ব্যাংক, যা হয়তো কিয়ামতের দিনই খোলা হবে। নরওয়ের একটা ঠান্ডা এবং জনশূন্য দ্বীপে একটা ভল্ট তৈরি করা আছে, যার নাম হলো সাভালবার্ড গ্লোবাল সিড ভল্ট। আর ভাই এর ভিতরে ঢুকতে পাওয়া যায় একটি অত্যন্ত সুরক্ষিত গেট, যার পেছনে রাখা আছে হাজার হাজার স্টিলের বাক্স। এখন ভাবুন তো সেগুলোর মধ্যে কি আছে, সোনা, রূপা, হীরা নাকি মুক্তা? তবে এমনটা কিছুই নয়। এর মধ্যে রাখা আছে দুনিয়ার সবচাইতে দামি জিনিস, যার মধ্যে দুনিয়ার প্রাণ আছে। এর মধ্যে রাখা আছে দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ফসলের বীজ, যেমন গম, ডাল, চাল, ছোলা, ভুট্টা সবকিছু। প্রতিটি দেশ তাদের বীজ এখানে পাঠিয়ে রেখেছে, আর কারণটাও কিন্তু সলিড। যদি ভবিষ্যতে কখনো এমন কিছু ঘটে যায় যেমন বিশ্বযুদ্ধ, ভূমিকম্প, জলবায়ু বিপর্যয় বা উল্কাপিণ্ড আছড়ে পড়ে আর দুনিয়ার সমস্ত ফসল ধ্বংস হয়ে যায়, তখন এখান থেকে বীজ বের করে আবার ফলানো যাবে। এই কারণে এটিকে বলা হয় ডুমস ডে ভল্ট, অর্থাৎ কিয়ামতের ব্যাংক। এরপর একবার চিন্তা করুন, কখনো যদি মানুষ এই ব্যাংক লুটে নেয় তাহলে কি হবে? নাম্বার 1, এটি হলো সমুদ্রের নিচে তৈরি হওয়া তাজমহল, যা একটি পুরুষ পপার ফিশ তৈরি করে। 7 থেকে 9 দিন একভাবে কাজ করে সে তৈরি করে তার নিজের সঙ্গিনীর জন্য।
এতে প্রথমে সে সমুদ্রের বালিতে নেচে নেচে নকশা তৈরি করে, আর তারপর সেটিকে সাজানোর জন্য শামুক বা ঝিনুকের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে আসে এবং যত্ন সহকারে সাজিয়ে দেয়। আর যদি কোনো টুকরো এর নকশা খারাপ করে দেয় তবে সে সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিয়ে দেয়, না হলে কিন্তু তার সঙ্গিনী রাগ করবে। সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর তার সঙ্গিনী নেচে নেচে আসে এবং সবার তাজমহল পরীক্ষা করে দেখে, আর যারটা সবচাইতে বেশি ভালো লাগে ঠিক তারই মাঝে বসে সঙ্গিনী ডিম পাড়ে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।